গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের জিকে ম্যারাথনটা অফ রেখে আমি খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের সাথে সেশন করব, যেটা হচ্ছে ভারতের সংবিধানের এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাদের বারবার এসেছে। এই 50টা প্রশ্ন যেটা আলোচনা করব তোমাদের সাথে এবং তার সাথে সাথে রিলেটেড যেগুলো আলোচনা করব, এগুলো কিন্তু তোমাদের দেখবে পরীক্ষার জন্য খুব হেল্প করবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, একদম বাছাই করা সেরা 50টা প্রশ্ন সংবিধানের। দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেন এর কম্বাইন্ড ব্যাচ তোমাদের 4 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তোমরা এগুলোতে পুরো একদম কনসেপচুয়াল ক্লাস করতে পারবে, তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউজও ওখানে পাবে এবং মেইন পরীক্ষার কনভেনশনাল রাইটিং একদম প্রথম থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো 4 ডিসেম্বর থেকে A to Z একদম কম্প্যাক্ট প্রিপারেশন স্টার্ট হচ্ছে তোমাদের, এবং প্রত্যেকটাতেই তোমাদের লাইভ ক্লাস হবে, প্রত্যেকটাতেই তোমাদের স্যারেদের সাথে ইন্টারাকশন করা যাবে। এই নাম্বারটা তোমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হয় হোয়াটসঅ্যাপ করো নাহলে ডাইরেক্ট কল করে তোমরা যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেগুলো জানতে পারো। 4 ডিসেম্বরের আগে পর্যন্ত তোমাদের এই বাউন্স ব্যাক কোডটা ইউজ করে তোমরা যদি জয়েন করো, তোমাদের এই স্পেশাল অফারে এটা তোমরা জয়েন করতে পারবে। প্রিলি আর মেন আলাদা আলাদা করে কোনো অ্যাডমিশন নয়, এটাই একবার অ্যাডমিশন, ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আর ডাব্লিউবি ফুড এসআই এরও তোমাদের ব্যাচ তো চলছেই, তোমরা জানো। এবং ডাব্লিউবিপি বা কেপি তোমাদের সামনেই যেটা বেরোবে খুব তাড়াতাড়ি, কেপি কনস্টেবল, তার জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেকেন্ড ব্যাচ চলছে 2024-এর জন্য। কেপি কনস্টেবল মেন বা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ব্যাচ রয়েছে। এসএসসি জিডি, কেপিএসআই, সার্জেন্ট প্রিলি, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, ইন্ডিভিজুয়াল, এগুলোও রয়েছে। তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও তাহলে উপরে নাম্বার যেটা দেওয়া রয়েছে এটাতে যোগাযোগ করো। আর কেপি কনস্টেবল মেন যারা পরীক্ষা দিতে চলেছ ডিসেম্বরে, তো তাদের জন্য ফ্রি মক টেস্ট নলেজ অ্যাকাউন্টের অ্যাপে ব্যবস্থা করা হয়েছে। অ্যাপের লিঙ্ক কোথা থেকে পাবে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও অ্যাপটা। গুগল প্লে স্টোরে সার্চ করলে যদি না পাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা থেকে ডাউনলোড করো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। কালকে তোমাদের টেস্টটা দেওয়া হবে, তো সবাই এটা অবশ্যই জয়েন করে নাও। এবং তোমাদের অলরেডি দেখো দেওয়া রয়েছে, তোমরা গেলেই ফ্রি মক টেস্টটা সবাই অ্যাটেন্ড করতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি। অ্যাপটা ডাউনলোড করে নিজেদের নাম দিয়ে ফ্রি রেজিস্টার করে তোমরা পরীক্ষাটা দিতে থাকো, ঠিক আছে? ওর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, এবার দেখো, এগুলো আমি থ্রু কোয়েশ্চেন্স বলবো। গণপরিষদ কত সালে তৈরি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এটা প্রায়শই চলে আসে। গণপরিষদ তৈরি হয়েছিল দেখো কত সালে? 1946-এ। 1946 সালে গণপরিষদ তৈরি হয়। এখান থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। গণপরিষদের প্রথম যে অধিবেশন সেটা বসেছিল কত সাল, কত তারিখে, কত সালে, কত তারিখে, দুটোই ইম্পর্টেন্ট। 9 ডিসেম্বর 1946-এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। কোথায় বসেছিল? দিল্লিতে বসেছিল। সেকেন্ড পয়েন্ট যেটা মনে রাখবে, এই অধিবেশনে 211 জন অংশগ্রহণ করেছিলেন। সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আর গণপরিষদের টোটাল কমিটি ছিল 22টা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, ডক্টর B.R. আম্বেদকর, ইনি গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। এছাড়া ডক্টর বি.এন. রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ভারতীয় সংবিধান রচনা করতে গণপরিষদের মোট সময় কত লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন টোটাল সময় লেগেছিল গণপরিষদের এই ভারতীয় সংবিধানটাকে রচনা করতে। ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। দেখো, এটা একটা লিখিত সংবিধান হয়, অলিখিত সংবিধান হয়। তোমাদের আমি এগুলো ক্লাসে অলরেডি আলোচনা করি, যারা যারা আছো পেইড কোর্সে তারাও জানবে, বা এখানেও তোমাদের সাথে আলোচনা করেছি যে লিখিত সংবিধান কি, অলিখিত সংবিধান কি। এগুলো পুরো কনসেপ্ট, এগুলো একটু ভালো করে যদি বুঝে করতে পারো তাহলে এগুলো এমনিই মাথায় মনে থাকবে, এগুলো আর ভুলে যাবে না। এই ধরনের অনেক কিছু কনসেপ্ট আছে কনস্টিটিউশনের, ইকোনমির, এগুলো তোমাদের অবশ্যই কনসেপচুয়াল, মানে একটা কনসেপ্ট থাকা দরকার আর কি। ভারতীয় গণপরিষদের জনক কে? ডক্টর B.R. আম্বেদকর। এগুলো তোমরা সবকটাই দেখতে পাবে পরীক্ষাতে, ঠিক আছে? সেই জন্যই তোমাদের সাথে এই ক্লাসটা করা। দেখো, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগ যেটা আছে সেই বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়?
খুব ভালো প্রশ্ন। এটা তোমাদের কি হয়ে যাবে 50। আর্টিকেল 50 ভারতীয় সংবিধানের এই আর্টিকেল 50টা রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। এখান থেকে নেক্সট কোয়েশ্চেন চলে আসবে আমাদের তথ্যের অধিকার আইন আরটিআই কত সালে কার্যকর হয়? ইদানিং করে খুব আসছে প্রশ্নটা। কি করবে 2005 সালে আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা তোমার কার্যকর হয়েছিল। রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে যদি নিযুক্ত হয় তাহলে তাকে কত দিনের মধ্যে আইনসভার সদস্য হতে হয়? রাজ্য আইনসভার সদস্য নন যদি এরকম কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাকে কতদিনের মধ্যে ওই আইনসভার সদস্য হতে হবে? 6 মাসের মধ্যে হতে হয়। ঠিক যেমন এটা আমাদের মানে সংসদীয় ক্ষেত্রে আমরা যদি দেখি একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই ব্যাপার। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? এই প্রশ্ন তোমাদের আসে। আইনজীবীদের স্বর্গরাজ্য আমরা বলি ভারতকে, অবশ্যই ভারতকে বলি। জনকল্যাণকামী রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের ধারণা ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে? ওয়েলফেয়ার স্টেটস কোথায় রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এগুলো খুব ভালোভাবে বোঝা যায়, বুঝলে একদম ইজি হয়ে যাবে চ্যাপ্টারগুলো। এর মধ্যে যতগুলো মানে কোন আর্টিকেলে কি বলছে না বলছে, রাষ্ট্রের কোন নির্দেশমূলক নীতি কি বলে না বলে, এর ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যেসব প্রশ্নগুলো আসে এগুলো একটু বুঝলে তোমাদের এগুলো অ্যান্সার করতে খুব ইজি হবে। ওকে, 4 ডিসেম্বর থেকে তোমাদের স্টার্ট হচ্ছে নেক্সট লাইভ ক্লাস, সংবিধানেরও লাইভ ক্লাস ওখানে হবে তোমাদের ক্লাসিক ব্যাচে। নির্দেশমূলক নীতির ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া পার্ট 4-এ নির্দেশমূলক নীতিগুলো আলোচনা করা হয়েছে। কত নম্বর পার্টে আছে এটা? পার্ট 4-এ। কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? কোন দেশের অনুকরণ? এটা একটা বড়ইং ফিচার্সের কোয়েশ্চেন। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন যে ইউএসএসআর ছিল সেই ইউএসএসআর থেকে আমরা এটা ধার নিয়েছি। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ব্যাপারটা যোগ করা হয়েছে। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন আমাদের ঠাকুরদাস বারগাও। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়েছে? যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে? পণ্ডিত জওহরলাল নেহেরু। 1946 সালের 13 ডিসেম্বর প্রকাশিত পণ্ডিত জওহরলাল নেহেরুর যে অবজেক্টিভ রেজলিউশন, এইটা তুলে দিয়েও তোমাদের অনেক সময় প্রশ্ন চলে আসে। অবজেক্টিভ রেজলিউশন এটা কার ছিল বা কত সালে এটা প্রকাশিত হয়, কে প্রকাশ করেন? তো এই অবজেক্টিভ রেজলিউশনের ভিত্তিতে ভারতের সংবিধানের প্রস্তাবনাটা কিন্তু তৈরি হয়েছে। 1947 সালের 22শে জানুয়ারি, খুব ভালোভাবে তারিখটা মনে রাখবে, 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদে কিন্তু এটা গৃহীত হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 44 নম্বর অনুচ্ছেদ নিচের কোনটি প্রণয়নের কথা বলেছে? এখানকার মধ্যে কোনটার কথা বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিফর্ম সিভিল কোড, যেটা নিয়ে তোমাদের আমি একটা ইন্ডিভিজুয়াল ক্লাস দেবো, যেটা নিয়ে এখন আমাদের চর্চার বিষয় রয়েছে, নিউজে রয়েছে এই ধরনের ব্যাপারগুলো। কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের এটা নিয়ে আলোচনা করেছি। তো এটা কিন্তু তোমাদের সেই কারণে খুব মানে আসার মতো প্রশ্নটা। ঠিক আছে, ভালো করে এটা করে রাখবে। রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে, আচ্ছা এটা তোমাদের রাষ্ট্রের কথা বলা হয়েছে 50 নম্বর আর্টিকেল। ভারতের নাগরিকতা আইন কোন সালে প্রণীত হয়? নাগরিকতা আইন কত সালে প্রণীত হয় জিজ্ঞাসা করেছে, কি বলবে? 1955 সালে। OCI এটা আমরা নাগরিকত্বতে পড়েছি, দ্য ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। খুব কনফিউজিং একটা জায়গা, এগুলো তোমাদের আমি পার্টিকুলারলি করেছি ক্লাস আলাদা। OCI ক্যাটাগরি কত সালে চালু হয়? এটা চালু হয়েছিল তোমার 2005 সালে। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার করে দেবে। রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে নোটিশ দিতে হয় যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে হয়। নেক্সট হচ্ছে তোমার প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? এটা নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তোমাদের এমনিতেই একটা দুটো চলে আসে মাঝে মাঝে। রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীকে। দেখো সংবিধান অনুসারে ভারতের মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রীকে, ভারতের সংবিধান অনুসারে ভারতের মন্ত্রিসভার নেতা। প্রশাসনিক ক্ষেত্রে ভারতের প্রকৃত প্রধান যদি বলা হয় তাহলে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক। প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর।
এছাড়া লোকসভা আর রাজ্যসভার সদস্য না হয়েও 6 মাসের জন্য প্রধানমন্ত্রী হওয়া যায়। ঠিক যেমন আগের একটা কোশ্চেনে বলছিলাম তোমাদের, মানে যদি লোকসভা রাজ্যসভার সদস্য না হয় প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে 6 মাসের মধ্যে অন্তত যে কোনো একটা সভা সদস্য হতে হয়। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে তোমার 25 বছর, সর্বনিম্ন বয়স সীমা 25 বছর প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন কে করেন? এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন। সরকার আর জনগণের মধ্যে যোগসূত্রকে স্থাপন করেন, সেক্ষেত্রেও এটা আমাদের বলতে হবে প্রধানমন্ত্রী সরকার আর জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করছেন। এছাড়া দেখো, অঙ্গরাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনের সভাপতি, সদস্য, ইউপিএসসি চেয়ারম্যান, সদস্য, রাষ্ট্রদূত প্রভৃতি ব্যক্তিদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রীর পরামর্শে কাকে কাকে আর একবার দেখে নাও। অঙ্গরাজ্যের রাজ্যপাল রয়েছে, অ্যাটর্নি জেনারেল রয়েছে, নির্বাচন কমিশনের সভাপতি রয়েছে এবং সদস্যরা রয়েছে, ইউপিএসসি চেয়ারম্যান এবং সদস্যরা রয়েছেন, এবং রাষ্ট্রদূত। এদেরকে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। দেখো, তোমাদের প্রধানমন্ত্রী রিলেটেড আলাদা একটা টপিক আমি আগামী কাল তোমাদের সাথে আলোচনা করব, অথবা এটা আমি একটু আগে রেকর্ড করছি, মেবি আজকে সকালেও এটা তোমাদের করে দেওয়া যেতে পারে, তোমরা একবার দেখে নেবে। প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রীর আমলে কি হয়েছিল এবং কোন প্রধানমন্ত্রী রিলেটেড আমাদের কি কি মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী রিলেটেড স্পেসিফিক একটা ক্লাস, এটা তোমরা আগামীকাল সকালবেলা 10টার সময় পাবে, যেটা ইউটিউব, সারা ইউটিউব খুঁজলে তোমরা পাবে না, সেটা আমরা তোমাদের জন্য ব্যবস্থা করেছি। কালকে সকাল 10টার সময় তোমরা এটা পাবে, ঠিক আছে? সকাল 10টার সময় তোমরা এই প্রধানমন্ত্রীর ক্লাসটা পাবে, সবাই দেখবে, ওখান থেকে প্রশ্ন আসবেই আসবে। কালকে সকাল 10টার সময় পাবলিশ হবে ক্লাসটা, কেমন? দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। এই ধরনের আরো অনেক ফ্যাক্টস ওটাতে থাকবে, প্লাস কোন প্রধানমন্ত্রীর আমলে কি হয়েছিল। যেমন ধরো, তোমাদেরকে যদি বলা হয় অর্থনৈতিক উদারীকরণ কোন প্রধানমন্ত্রীর আমলে চালু হয়, প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধ কোন প্রধানমন্ত্রীর আমলে হয়েছিল, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো সবকটা ওখানে ইনক্লুডেড থাকবে, কেমন? কালকে সকাল 10টার সময় সবাই অবশ্যই চোখ রাখবে নলেজ অ্যাকাউন্টে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী, কত সালে? 1966 সালে। আচ্ছা, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীকে? সর্দার বল্লভভাই প্যাটেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে এসো, কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1950-তে, যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থির করতো আর কি, যেটা এখন নীতি আয়োগ হয়ে গেছে। কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সংসদকে গ্রেপ্তার করা যায় না? দেখো, সংসদ চত্বরে তোমার সাংসদকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই সেখানে স্পিকারের সম্মতি দিতে হবে। স্পিকার খুব ইম্পর্টেন্ট সংসদে। পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কতদিনের জন্য মন্ত্রী হতে পারেন? এটা অলরেডি আলোচনা চলছে এতক্ষণ ধরে, 6 মাস। ভেরি গুড কোয়েশ্চেন। এখানে একটা রয়েছে হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কি বোঝায়? ত্রিশঙ্কু পার্লামেন্ট, এটা তোমাদের WBCS বহুবার এসেছে। দেখো, কি করবে তোমরা, সংসদে যখন কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে না, তখন এই জিনিস হয়। আরো ডিটেলস তোমাদের সাথে বোঝানো হবে ক্লাসে, যখন আমি ডিটেলস তোমাদের ক্লাস করাচ্ছি। সেক্ষেত্রে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? খুবই কমন প্রশ্ন, খুবই আসে প্রশ্ন, তোমরা সবাই জানো। 86তম সংবিধান সংশোধন। এরপরে দেখো, এখানের থেকে আরো কিছু জিনিস তোমাদের জেনে রাখা প্রয়োজন, যেমন এই সংবিধান সংশোধনীটা 2002 সালে পাস হয় প্রথমত। দ্বিতীয়ত, 21A নাম্বার যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল 21A, সেটা মৌলিক অধিকারে যুক্ত করা হয় এবং 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মৌলিক কর্তব্যের নতুন একটা ক্লজ বা উপধারা কে যুক্ত করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল পিতামাতা বা অভিভাবককে 6 বছর থেকে 14 বছরের সকল শিশুকে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করতে হবে, এটা পিতামাতার কর্তব্য। নেক্সট, কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার। কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার
বা ফান্ডামেন্টাল রাইটস এর ধারণাটি গৃহীত হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? এটা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। দেখো এখান থেকে কিছু জিনিস মনে রাখবে। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মানে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার রয়েছে। ঠিক আছে, খুব কমন কোয়েশ্চেন, এগুলো এমনিই চলে আসে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে পরীক্ষায় আছে সেখানেই চলে আসে টুকটাক করে। 1978-এ 1978 খ্রিস্টাব্দের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর ধারাটাকে সম্পত্তির অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট। 14 থেকে 18 নম্বর ধারায় কি আছে? সাম্যের অধিকার। তারপরে দেখো 19 থেকে 22-এ আছে স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 নম্বরে আছে শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28-এ ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর 29 থেকে 30-এ সংস্কৃতি আর শিক্ষার অধিকার। অ্যান্ড 35 আর্টিকেলে রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো পড়ে নাও। গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার কিছু দেখো। বর্ণ জাতি, অনুচ্ছেদ 15, বর্ণ জাতি ধর্ম স্ত্রী পুরুষ প্রভৃতি ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্য নিষিদ্ধকরণ এক হচ্ছে। তারপর হচ্ছে অনুচ্ছেদ 16, কি বলা হচ্ছে? সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সৃষ্টি করা। অস্পৃশ্যতা দূরীকরণ অনুচ্ছেদ 17 নম্বরে আছে। তারপর 20 নম্বরে কি আছে? অপরাধী ব্যক্তিকে বিধি বহির্ভূতভাবে বা অতিরিক্ত শাস্তি প্রদানের নিষেধাজ্ঞা। এই ধরনের জিনিসগুলো একটু কনসেপচুয়াল তোমাদের স্টাডি দরকার, তা না হলে কিন্তু এগুলো মনে থাকে না। ঠিক আছে, আমি আবারও বলছি তোমাদের বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করো। তোমাদের 4 ডিসেম্বর থেকে আবার কিন্তু লাইভ ক্লাস স্টার্ট হচ্ছে। তারপরে দেখো জীবনের অধিকার আর ব্যক্তি স্বাধীনতা অনুচ্ছেদ 21, এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা আবশ্যিক। এটা এইমাত্র বললাম, 21A আর্টিকেল 21A-তে এটা রয়েছে। অনুচ্ছেদ 19-এ কি রয়েছে? বাক স্বাধীনতা। অনুচ্ছেদ 22-এ রয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে আর 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে। এছাড়া দেখো অনুচ্ছেদ 32-এ রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এই জায়গাগুলো থেকে ইদানিং কিন্তু প্রশ্ন তুলে দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1949 সালের 26শে নভেম্বর আমাদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। দেখো 1949 সালের 26শে নভেম্বর এই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল বলে এই দিনটাকে আমরা জাতীয় আইন দিবস বা সংবিধান দিবস হিসাবে কিন্তু পালন করি। তোমাদের ডেট অ্যান্ড থিমও আসছে খুব তাড়াতাড়ি। কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। তো এটা হয়ে যাবে আমাদের তোমার আর্টিকেল 79। দেখো এখান থেকে আরো কিছু জিনিস মনে রাখবে। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে কি? আমাদের পার্লামেন্ট। ভারতের সংবিধানের পার্ট 5-এর চ্যাপ্টার 2-তে ভারতের পার্লামেন্ট আর আইন বিভাগীয় কাজকর্মের বিস্তারিত আলোচনা করা হয়েছে। কত নম্বর চ্যাপ্টার, কত নম্বর পার্ট, এগুলো তো তোমাদের মনে রাখতেই হবে। ভারতের সংসদ হচ্ছে তোমার বাইক্যামেরাল, মানে দ্বিকক্ষ বিশিষ্ট হয়, মানে লোকসভা আর রাজ্যসভা থাকে, অর্থাৎ এই দুটো কক্ষ নিয়ে গঠিত। মানে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, যার মধ্যে উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে গঠিত। অনেক সময় এটা অনেকের ভুল হয় যে ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত। তোমরা অনেকে লোকসভা রাজ্যসভাতে টিক মেরে দাও, কিন্তু ওখানে আমাদেরকে মাস্ট বলতেই হবে যেখানে কিন্তু রাষ্ট্রপতি থাকবে সেখানে টিক মারবে। রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, তিনটে জিনিসই কিন্তু আমাদের এই 79 আর্টিকেলে বলা হয়েছে। সংবিধানের মানে সংসদ কোন কোন জিনিসগুলো নিয়ে গঠিত হবে? রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। শুধু কিন্তু লোকসভা রাজ্যসভা তোমরা বলবে না, বললেই ভুল হয়ে যাবে। তারপরে কি? রাষ্ট্রপতি শাসন বিভাগ থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। এইটার জন্যই, এই পয়েন্টটাই তুলে দিয়ে তোমাদের প্রশ্ন হয়, ইনি শাসন বিভাগের থেকেও পার্লামেন্ট মানে আমাদের সংসদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। বোঝা গেল? এই জিনিসটাও তোমাদের তুলে দিয়ে প্রশ্ন হয়। নেক্সট, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? আমাদের উচ্চকক্ষের যারা সদস্য হন তাদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। রাজ্যসভা দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিই। রাজ্যসভার সদস্য বয়স মানে সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর হতে হয় বয়স, আর প্রতি 2 বছর ছাড়া ছাড়া রাজ্যসভার 1/3 1/3 মেম্বার যারা থাকেন তাদেরকে অবসর গ্রহণ করতে হয়।
এই দুটো নাম্বার এখানে খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের খুব আসে এক্সামে। তারপরে দেখো রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন অবশ্যই। দেখো এখানে ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পরেই কিন্তু উপরাষ্ট্রপতি রয়েছেন, এবং এটা কত নম্বর আর্টিকেলে আছে? 63। আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে প্রায়শই চলে আসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হয়, এটা এজ লিমিট। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে তোমার 5 বছর, উপরাষ্ট্রপতি টেনিওর 5 বছর, এটা আর্টিকেল 67 রয়েছে। উপরাষ্ট্রপতির পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নিয়েছি আমরা উপরাষ্ট্রপতি পদ? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনখড়, যিনি ভারতের, আচ্ছা এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, যিনি ভারতের, সরি এটা আমারই ভুল হয়েছে, ভারতের বর্তমান যিনি রয়েছেন আর কি জগদীপ ধনখড়, এবং তিনি কত 14তম উপরাষ্ট্রপতি আমাদের ভারতের। ঠিক আছে। মৃত্যু পদত্যাগ, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই পদের কার্যভার কে গ্রহণ করেন? উপরাষ্ট্রপতি। যদি রাষ্ট্রপতি এইসব কারণে না থাকেন, মানে তার পদ শূন্য হয়ে যায়, তখন উপরাষ্ট্রপতি তার দায়িত্ব গ্রহণ করেন। এটা আর্টিকেল 65 আছে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন, এটা তো তোমাদের বললামই, যেটা রয়েছে 64-এ। ক্লিয়ার? আচ্ছা, এবারে লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়? রাজ্যসভাটা দেখলাম, লোকসভা যদি দেখি, এটা দেখো 25 বছর বয়স্ক হতে হয়। এখান থেকে কি ইম্পর্টেন্ট দেখে রাখবে? লোকসভা সদস্যরা 18 বছর ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 552 জন। আচ্ছা, তার মধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে সর্বাধিক 530 জন, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে মোট সর্বাধিক 20 জন নির্বাচিত হন। আগে রাষ্ট্রপতি 2 জন ইঙ্গ ভারতীয়দের মনোনীত করতে পারতেন, কিন্তু সেটা লাস্ট আমাদের 104 নম্বর যে সংবিধান সংশোধনী হয়েছে, সেই 104তম সংবিধান সংশোধনীতে সেটা বাতিল করা হয়েছে। লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সভাপতিত্ব করেন অবশ্যই। লোকসভা থেকে সভাপতিত্ব করবেন আমাদের স্পিকার। তারপরে দেখো ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় আর আত্মা বলেছেন? এবারে ডক্টর বি.আর. আম্বেদকরের ক্ষেত্রে উনি কোনটাকে বলেছেন? হার্ট অ্যান্ড সোল, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32-কে। একটি অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়? অর্থ বিল কত ধরনের হয়, বিল কখন অ্যাক্ট হয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে আমি ওখানে আলোচনা করছি। এগুলো এইভাবে আলোচনা করা সম্ভব নয়, আলাদা করে ধীরে সুস্থে অনেকটা টাইম নিয়ে করতে হয়। তো এগুলো কিন্তু তোমাদের আবারও বলছি আমি, এগুলো কিন্তু ওই ক্লার্কশিপের যে ব্যাচ হচ্ছে ওখানে তোমাদের আবার এগুলো কনসেপচুয়াল ক্লাস হবে। অলরেডি ফুডেসাই আমি এগুলো করে দিয়েছি তোমাদের। শুধুমাত্র লোকসভা সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে এই অর্থ বিল বা মানি বিলের সম্পর্কে লেখা আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কোনো বিল অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করবেন কে? আমাদের স্পিকার, যিনি অধ্যক্ষ রয়েছেন, তিনি নির্ধারণ করবেন। লোকসভার অর্থ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। এই প্রত্যেকটা তুলে দিয়েই তোমাদের প্রশ্ন হয়। পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? কোন কক্ষের সদস্য না হয়েও পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন অ্যাটর্নি জেনারেল। দেখো ভারতের সংবিধানের 76 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। অ্যাটর্নি জেনারেল লোকসভার বা ক্যাবিনেটের সদস্য নন, কিন্তু তিনি সংসদের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। ঠিক আছে, লোকসভা ক্যাবিনেটের সদস্য কিন্তু তিনি নন, অ্যাটর্নি জেনারেল। ইনি ভারতের সর্বোচ্চ আইন আধিকারিক, কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু উভয় কক্ষে তিনি লোকসভা বা রাজ্যসভাতে কিন্তু তিনি তার বক্তব্যটা পেশ করতে পারেন। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করে? ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করে পার্লামেন্ট, পদচ্যুত করতে পারে। 52 নম্বর আর্টিকেল এটা বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি কিন্তু আমাদের সুপ্রিম কমান্ডার, মানে প্রতিরক্ষা বাহিনী, স্থলসেনা, নৌসেনা, বায়ু সেনা, এদের সর্বাধিনায়ক। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইনি প্রথম উপজাতি রাষ্ট্রপতি।
ঠিক আছে, উপজাতীয় মহিলা যিনি রাষ্ট্রপতি রয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হয়। রাষ্ট্রপতির টেনিওর হচ্ছে তোমার 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেয়। রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগের ফলে তার পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। 61 নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত বা ইমপিচ করতে পারে। নেক্সট, ভারতের রাজ্য আইনসভার উচ্চকক্ষে আপার হাউসের নাম কি? রাজ্য আইনসভার উচ্চকক্ষ কি হবে? বিধান পরিষদ। কোন রাজ্যে, সব রাজ্যে বিধান পরিষদ নেই, যেমন আমাদের পশ্চিমবঙ্গতেও নেই। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলেও পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে লুপ্ত হয়? প্রত্যেকটা রাজ্যতে দুটো করে আইনসভা নর্মালি থাকতে পারে, একটা হচ্ছে বিধান পরিষদ, একটা হচ্ছে বিধানসভা। অনেক অনেক রাজ্যে শুধু বিধানসভাই আছে, বিধান পরিষদটা নেই, আবার কিছু কিছু রাজ্যে দুটোই আছে। তো উচ্চকক্ষ আমরা যখনই বিধান পরিষদ থাকে তখন ওটাকেই উচ্চকক্ষ বলি, আর নিম্নকক্ষ হচ্ছে তোমার বিধানসভা। কেন্দ্রীয় আইনসভার মতো রাজ্যেও আইনসভার দুটো কক্ষই রয়েছে, বিধান পরিষদ আর বিধানসভা, নিম্নকক্ষ। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত? ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা আর লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই উপরাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা আমরা নিয়েছি। কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করে? এটা হয়ে যাবে তোমার আর্টিকেল 75। আর্টিকেল 75 অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করে। রাজ্য আইনসভায় কখন একটি বিল আইনে পরিণত হয়? যেটা বলছিলাম, যখন রাজ্যপাল তাতে স্বাক্ষর করেন। এটা রাজ্য আইনসভার ক্ষেত্রে রাজ্যপাল, আর যখন আমরা কেন্দ্রীয় আইনসভা বলবো তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি হয়ে যাবে। কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? মৌলিক কর্তব্য 1976। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের পার্ট 4A তে রয়েছে। আরো কি কি জানতে হবে? এটা আমরা ইউএসএসআর থেকে নিয়েছি, সোভিয়েত ইউনিয়ন থেকে। পার্ট 4A ভারতের সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে 1976-এ যুক্ত হয়েছিল। তখন সংবিধানে 10টা মৌলিক কর্তব্যর কথা ছিল। পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল তোমার 2002 সালে, 2002 সালের 86তম সংবিধান সংশোধনীতে আরো একটা কর্তব্য যুক্ত হয়ে মোট এখন সংখ্যা হয়ে দাঁড়িয়েছে কতগুলো? 11টা। এখন মৌলিক কর্তব্য মোট 11টা। নেক্সট হচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন? ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। দেখো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোমাদের আলাদা একটা ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, ওখানে আমি খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছি কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়, কারা কারা ভোট দেয় না দেয় এইসব। তো আর্টিকেল 54 আর 55-এ এই রাষ্ট্রপতি নির্বাচনের কথা কিন্তু বলা আছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ সাংসদ আর বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচন করেন, অর্থাৎ বিধানসভার সদস্য, লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, এরা একসাথে মিলে একটা টিম তৈরি হয়, তাদের নির্ণয় তোমার ভোট হয়, এইসব হয়, অনেক কিছু এর মধ্যে প্রসেস রয়েছে। এটা তোমাদের আমি আলাদা ক্লাসে আলোচনা করেছি, যদি দেখতে ইন্টারেস্টেড থাকো কেউ অবশ্যই একবার গিয়ে দেখে নাও, যে রাষ্ট্রপতি নির্বাচন নলেজ অ্যাকাউন্ট বলে, তোমরা ওখান থেকে ভিডিওটা পেয়ে যাবে। আচ্ছা, একটি নির্বাচক মন্ডলী বা ইলেকটোরাল কলেজ গঠন করা হয় রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য আর্টিকেল 54 অনুযায়ী, যেটার তৈরি হবে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে। দেখো, লোকসভা রাজ্যসভা যারা সদস্য রয়েছে, মানে আমাদের সংসদের সদস্যরা, পার্লামেন্টের মেম্বাররা, ঠিক আছে, এমপি যারা রয়েছেন, এছাড়া এমএলএ যারা রয়েছেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে আমাদের অঙ্গরাজ্যগুলোর যে বিধানসভা, ঠিক আছে, সেটা নেওয়া হয়। বিধান পরিষদটাকে নেওয়া হয় না, বিধান পরিষদের সদস্যদের নেওয়া হয় না, তার কারণ সমস্ত রাজ্যে বিধান পরিষদ নেই। ঠিক আছে, দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর যেসব বিধানসভা রয়েছে তাদের নির্বাচিত সদস্যদেরকেও এখানে ইনক্লুড করা হয়। এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তো ওখানকার যে বিধানসভা তাদেরও নির্বাচিত সদস্যদের কিন্তু এখানে ইনক্লুড করা হয় ভোটের সময়। ওকে, 1992 সালে 70তম সংবিধান সংশোধনীর দ্বারা এই ব্যবস্থাটা যুক্ত হয়েছে, আর 1965 সালে 1 জুন থেকে এটা চালু হয়েছে। ঠিক আছে, এই ব্যাপারটা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতি যারা, তাদের অবসর গ্রহণের বয়স কত? 65 বছর। দেখো, সুপ্রিম কোর্টের আগে নাম ছিল কি? ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। 1937 থেকে 1950 পর্যন্ত এই নাম ছিল। 124 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। প্রত্যেকটা তোমাদের ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালের 28 জানুয়ারি। 124-এর 1 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন সেটা বলা হয়েছে।
বর্তমানে 34 জন রয়েছেন, 33 জন সাধারণ বিচারপতি আর একজন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মিলে টোটাল এখন রয়েছে তোমার 34 জন। ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হরিলাল জেকি সুন্দাস কানিয়া, এইচ এ কানিয়া। আর প্রথম মহিলা বিচারপতি যদি আমরা দেখি তাহলে কি হয়ে যাবে? বিচারপতি ফাতিমা বিবি। সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত রায় দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। সুপ্রিম কোর্ট যা ঘোষণা করবে, যে রায় দেবে, সেটা দেশের অন্যান্য সব আদালত কিন্তু মানতে বাধ্য থাকবে। ওকে, তারপরে দেখো হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে? হাইকোর্টের যারা বিচারপতি হয় তাদেরকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি, অবশ্যই রাষ্ট্রপতি। এটা অনেক সময় হাইকোর্টটা যেহেতু রাজ্যের ব্যাপার গুলিয়ে যায় অনেক সময়। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর, সুপ্রিম কোর্টের 65, এখানে কিন্তু 62। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা ক্ষমতা কার রয়েছে? চূড়ান্ত ব্যাখ্যা ক্ষমতা রয়েছে কি আমাদের? অবশ্যই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। আর মৌলিক অধিকারের রক্ষাকর্তা কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, বলা হয় যে ভারতের সংবিধানের অভিভাবককে, তোমরা বলবে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের আমাদের মৌলিক অধিকারের রক্ষাকর্তাকে, তখনও তোমাদেরকে সুপ্রিম কোর্ট বলতে হবে। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো দেখো, এটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরকমই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে সেই চ্যাপ্টারে কি কি এমসিকিউজ আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা যে ক্লাস আমাদের লাইভ ক্লাস সেগুলোতে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। সপ্তম তফসিলে 3টে তালিকা, কেন্দ্র, রাজ্য আর যুগ্ম তালিকা, এগুলোর মাধ্যমে কেন্দ্র রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। কেন্দ্র আর রাজ্যের মধ্যে কি সম্পর্ক থাকে? কেন্দ্র একটা রাজ্যের সাথে আর একটা রাজ্য, আন্তঃরাজ্য সম্পর্ক, এগুলোর ভেতর থেকেও তোমাদের একটু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এখন চলে আসছে। সেগুলো তোমাদের যারা যারা প্রিপারেশন নিচ্ছ একটু ভালো করে রাখবে, ওখান থেকে তোমাদের প্রশ্ন আসছে। তো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, তাই তো। কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে? ভারতের সংবিধান সংশোধন করা যাবে, এটা কোন আর্টিকেলে লেখা হয়েছে, কোন আর্টিকেলে তার পদ্ধতি বলা হয়েছে? 368। এটা সংশোধনের যে পদ্ধতি, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটা। পার্ট 20-তে এটা রয়েছে, কিভাবে সংবিধান সংশোধিত হয় সেটাও তোমাদের আমি আলোচনা কিন্তু করছে। তোমরা অবশ্যই এসো ওখানে। কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র আর রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন? 280 নম্বর। সংবিধানের 280 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করে থাকেন। একজন সভাপতি আর 4 জন মোট সদস্য থাকে এই অর্থ কমিশনে। আর সদস্যদের নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। অর্থ কমিশনের সদস্যদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে। আর অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে? 5 বছর। তারপর দেখো, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটা কি? গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর আমাদের কি? গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি আছে, তারপর জেলা পরিষদ আছে, ঠিক আছে। গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে জেলা পরিষদ। কত সালে পশ্চিমবঙ্গের উচ্চ কক্ষ বিধান পরিষদটা বাতিল করা হয়? যেটা তোমাদের একটুখানি আগেই বলছিলাম হোমওয়ার্কে। 1969-এ পশ্চিমবঙ্গের আগে ছিল বিধান পরিষদ, সেটা 1969-এ বাতিল করা হয়েছে। সংবিধানের কোন পার্টে পৌরসভার গঠন আর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে? পৌরসভার গঠন আর কার্যাবলী, এটা আলোচনা করা হয়েছে পার্ট 9A-তে। নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিয়োগ করেন? নির্বাচন কমিশনের কমিশনার কাকে নিয়োগ করেন এনাদেরকে? অবশ্যই আমাদের রাষ্ট্রপতি। দেখো, পার্ট 15-এ ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। কত নম্বর পার্টে? পার্ট 15-এ। নির্বাচন কমিশন লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করে এবং দেখাশোনা করে। আমাদের যত যাবতীয় নির্বাচন সেগুলো কে অর্গানাইজ করে, কে অ্যারেঞ্জ করে? নির্বাচন কমিশন। 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কারণে আমরা এই দিনটাকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করি। আর ভারতের নির্বাচন কমিশনের একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকেন আর 2 জন ডেপুটি নির্বাচন কমিশনার থাকেন ভারতের নির্বাচন কমিশন। এরা প্রত্যেকেই কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। আর এদের কার্যকালের মেয়াদ হয় 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে। যদি আগে 6 বছর হয়ে যায় তাহলে তখন অবসর হবে, কিংবা যদি আগে 65 বছর হয়ে যায় তখন সেক্ষেত্রে অবসর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নির্বাচন কমিশন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা আর বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত করে
এটা লেখা রয়েছে তোমার 326 নম্বর আর্টিকেল। তারপরে দেখো নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করে থাকে, অবশ্যই তাই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতিকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি সভাপতিকে বিরোধী দলনেতা। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মানে সরকারি হিসাব পরীক্ষার কমিটির সদস্য সংখ্যা টোটাল কতজন? 22 জন। কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়? এটা 356 অনুযায়ী করা হয় প্রেসিডেন্টস রুল। 3 ধরনের জরুরি অবস্থা আছে আমরা জানি, তাই তো? কি কি? একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা 352-তে রয়েছে। একটা হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি, যেটাকে আমরা প্রেসিডেন্টস রুল বলছি, এটা রয়েছে তোমার 356-এ। আর একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেটা রয়েছে 360-তে। তারপরে দেখো কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়? পঞ্চায়েত ব্যবস্থা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, 73তম সংবিধান সংশোধনী হয়ে যাবে। আমি সবকটা সংবিধান সংশোধনী নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি একটা ক্লাস দেব, ঠিক আছে? তোমরা রেডি রাখো, আমি ওটা দিলেই তোমরা প্র্যাকটিস করে নেবে। সংবিধান সংশোধনীটা 1992-তে পাস হয়েছিল, মানে এই 73তম সংবিধান সংশোধনীটা। পার্ট 9-এ 243 থেকে 243 ও সাবক্লজ এটা যুক্ত হয়েছিল, ঠিক আছে? পার্ট 9, যেখানে পঞ্চায়েতি রাজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি পঞ্চায়েতি রাজ নিয়ে তোমাদের ইন্ডিভিজুয়াল একটা ক্লাস অলরেডি দিয়েছি। যারা এটার ব্যাপারে আরো কিছু জানতে চাও, এর হিস্ট্রি কি, কিভাবে পঞ্চায়েতি রাজটা এলো, এটা নিয়ে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে পঞ্চায়েতি রাজ নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয়? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বয়স্ক হতে হয়, কত বয়স হতে হয়? 21 বছর বয়স্ক হতে হয়। তো এই পর্যন্ত তোমাদের ফার্স্ট আমি কনস্টিটিউশনের একটা ক্লাস করলাম, 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তার সাথে অনেক রিলেটেড স্ট্র্যাটেজিক আলোচনা করলাম, যার প্রত্যেকটা লাইন তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই ধরনের আরো দুটো একটা ক্লাস তোমাদেরকে দেওয়া যেতে পারে কনস্টিটিউশনের। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমি ভিডিওর ফিডব্যাক দেখবো, কমেন্ট বক্সে আমায় কমেন্টে জানাও, সেই অনুযায়ী তোমাদের আরও ক্লাস আমি প্রোভাইড করব। আর লাইক করো, কমেন্ট করে আমাকে ফিডব্যাকটা জানাও। WBPSC-র এই ক্লার্কশিপের কোর্সটা কিন্তু 4 ডিসেম্বর থেকেই স্টার্ট হবে। তোমরা যদি জয়েন করতে চাও, ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটাতে ফোন করে এখনই বাউন্স ব্যাক কোডটা ইউজ করো, করে মাত্র এই মিনিমাম প্রাইসে তোমরা জয়েন করে নাও উইদিন 4 ডিসেম্বর। আর তোমাদের অ্যাপটার প্রবলেমের জন্য বেশ কিছুদিন এই অফারটা এক্সটেন্ড করা হয়েছিল, তোমরা জানো। অনেকেই ভর্তি হতে পারোনি, অনেক ফোন এসেছে, সেই কারণেই তোমাদের এটা ডাইরেক্ট 30 নভেম্বর করে দেওয়া হয়েছে, ঠিক আছে? টেকনিক্যাল টিম থেকেও বলা হয়েছে, যেহেতু তোমাদের সমস্যা হয়েছে, অনেকেই জয়েন করতে পারোনি, প্রচুর ফোন, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল, সেই কারণে এটা 30 নভেম্বর করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা ফুড এসআই বলো, কেপিএসআই সার্জেন্ট প্রিলি বলছিলে, WBP বা কেপির যে টার্গেট ব্যাচ তোমাদের 2024-এর জন্য হচ্ছে সেটা, অথবা কেপি কনস্টেবল মেন তো এসেই গেল, সেটা দাও। যারা যারা WBP লেডি কনস্টেবল মেনের জন্য করতে চাইছিলে, SSC জিডির জন্য যারা করতে চাইছিলে, যেটা নভেম্বরের একদম শেষের দিকে নোটিফিকেশন বেরোচ্ছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, ইন্ডিভিজুয়ালি যদি কোনো সাবজেক্টে তোমাদের প্রবলেম থাকে, সেভাবেও তোমরা যদি ক্লাস করতে চাও, যারা যারা বলেছিলে, তারা 30 নভেম্বরের মধ্যে এগুলোতে জয়েন করে নিতে পারো। অ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে সার্চ করো, করলে পেয়ে যাবে। যদি না পাও, ঠিক আছে, যেহেতু এটা একদম নতুন আপডেট হয়ে এসেছে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে গেলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ওখান থেকে ডাউনলোড করলেই তোমাদের ডাউনলোড গুগল প্লে স্টোরে যাবে, সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? একদম গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করে নাও, করে নিজেদের নাম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, ইমেল দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও। যদি অসুবিধা হয়, তোমরা পেড কোর্সে গিয়ে দেখো ক্লাসগুলোর ডেমো, ক্লাসগুলোর PDF, অসুবিধা হলে উপরের নাম্বারটাতে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।